যেটা শো এর মধ্যে খুব ইম্পর্টেন্ট। যদি স্পেশালিস্ট জাজ আসে সে সবসময় ফার্স্টে সেটা দেখে যে একটা গোল্ডেন যদি সে রিট্রিভার যদি হয়। দেখুন, শো করতে গেলে কীরকম পয়সার মানে কীরকম বাজেট রাখতে হবে এটা বলা খুব মুশকিল। এটা তখন সেই ডগের বাচ্চা যদি আপনি নিতে চান, যদি সে টপ উইনিং ডগ হয় বা খুব ভালো কোয়ালিটির ডগ হয়, সেক্ষেত্রে সেই ডগের বাচ্চাকে তো বলে বোঝানো যাবে না যে অ্যাঙ্গুলেশন এরকম হওয়া উচিত বা এরকম হেড হওয়া উচিত। যখন মুভ করছে টেল ক্যারেজটা কীরকম করছে। আর শো এর জন্য যদি দেখতে চান, শো এর জন্য দেখুন একটা 1.5-2 মাসের বাচ্চাকে আপনি মানে সে বড় হয়ে এক্স্যাক্টলি কী হবে আপনি কখনোই বুঝতে পারবেন না। অনেকেই আছে গরমকালে কুকুরের গরম লাগছে বলে পুরো লোমটাকে সে ট্রিমার দিয়ে কেটে দেয়, এটা খুব খারাপ তাদের জন্য। বাচ্চা নিতে গেলে কখনোই এটা ভাববেন না যে কোনো ব্রিডার যদি একটা বেস্টিনশো কুকুরকে ইউজ করে থাকে, স্টার্ট নিয়ে থাকে। ওয়েলকাম ব্যাক টু ডগস্ক্লুসিভ। আমি সমীরন, আপনারা দেখছেন আঠগুনা ক্যাম্পেনের আরও একটা ভিডিও। আজকে যিনি আমাদের সাথে আছেন তার সাথে তো আলাপ করাবো, তার জার্নি নিয়ে আলাপ করাবো। তবে তার সম্পর্কে একটা কথা বলি, তিনি আপনারা যদি কলকাতার বুকে বা ওয়েস্ট বেঙ্গল ইভেন ইন্ডিয়ার বুকে গোল্ডেন রিট্রিভার বা গান ডগ স্পেশালিটি নিয়ে যদি কথা বলেন, তাহলে তার নাম হয়তো শোনেননি, এরকম হতে পারে না। শুধু ভারতের মাটিতে নয়, ভারতের বাইরে গিয়েও তিনি দেশের বিভিন্ন দেশে গিয়ে উনি শো করেছেন, জিতে এসছেন। 20টারও বেশি ইম্পোর্ট এবং আরও অনেক মাইলস্টোনস আছে যেগুলো নিয়ে আলোচনা করব। তো সরাসরি দাদার কাছে যাব। দাদা, আপনার সম্পর্কে একটু যদি বলেন এবং আপনার জার্নিটা দিয়ে যদি একটু স্টার্ট করেন। নমস্কার, আমার নাম সৌরভ চৌধুরী। আমার ডগ পোষা শুরু হয় 1996 থেকে একটা স্পিডস দিয়ে। তারপরে আস্তে আস্তে যখন আমি শোয়ের মাঠে যেতে শুরু করি, আমার ইন্টারেস্ট হয় পিওর ব্রিড ডগে। আমার ফার্স্ট একটা ব্ল্যাক ল্যাব্রেটর ছিল, তাকে দিয়ে আমি শো শুরু করি। তারপরে আস্তে আস্তে আমি বক্সার নিয়ে আমি শোয়ে অনেক বেস্টিং শো দিয়েছি। আমি নারিমান শাকিবাই হায়দ্রাবাদে এক রিনোন ব্রিডার সেই সময়কার, তার থেকে আমার অনেকগুলো বক্সার আনা। সেই বক্সার নিয়ে আমার শো করা শুরু হয়। তারপরে আমার ফার্স্ট গোল্ডেন রিট্রিভার আমি ইম্পোর্ট করি হচ্ছে 2010-এ ফার্স্ট গোল্ডেন রিট্রিভার ইম্পোর্ট হয়। ইন দ্য মিন টাইম 2001-এ আমি আমার ক্যানেলকে রেজিস্টার্ট করি অ্যাভেঞ্জার বলে। আমি বেশ কিছু বক্সার লিটার ব্রিড করেছি। তারপরে গোল্ডেন রিট্রিভার ইম্পোর্ট করার পরে গোল্ডেন রিট্রিভার ভালোভাবে শো করেছি, ব্রিড করেছি। এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 26 প্লাস চ্যাম্পিয়ন প্রডিউস হয়েছে আমার এখান থেকে। আমি খুব রেয়ার বাইরে ডগ স্টার্ট দিতাম, আমার নিজের ফিমেলকেই আমি ইউজ করেছি সবসময়। শো অনেকেই চায়, ছোটোবেলা থেকে তাদের মধ্যে থাকে যে আমি ডগ শো অ্যাটেন্ড করবো, আমি একটা ডগ নেবো। ডগ নেবা, শো স্ট্যান্ডার্ডের জন্য ডগ নেবার একটা প্রসিডিওর্স আছে। বাট তারা প্রথমে যেটা করে সেটা হয়তো আমিও করেছিলাম। তো সেক্ষেত্রে হয় ঠকার একটা চান্সেস বেড়ে যায়। আবারও বললাম, আমার এই ভিডিওর উদ্দেশ্য সেটাই যে ঠকা থেকে মানুষকে বাঁচানো। তো আপনি যদি একটু গাইডেন্স দেন যে কারোর ক্ষেত্রে যদি মনে হয় যে আমি আমার প্রথম ডগটা থেকেই আমি শোয়ের জন্য এগোবো এবং শো স্ট্যান্ডার্ড ডগ নেব, সেক্ষেত্রে কী কী মানে ফুড স্টেপ সে ফলো করবে? দেখুন, শো কোয়ালিটি কুকুর নিতে গেলে ফার্স্টে আপনাকে নিজেকে স্ট্যান্ডার্ডটা একটু হলেও জানতে হবে। আজকে আপনি কোনো জায়গায় শো কোয়ালিটি কুকুর নিতে গেলেন, হ্যাঁ, সেখানে যে ব্রিডার ব্রিড করছে সেই তার লিটারের বাচ্চাকে তার থেকে ভালো কেউ জানে না। তাই সেই বাচ্চার ক্যারেক্টার কী বা সেই বাচ্চার কী হতে পারে, সে 24 ঘন্টা সেই বাচ্চাকে দেখছে। আপনি গেলেন, আপনি হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা আপনি বাচ্চাটাকে দেখবেন। সেই সময় হয়তো বাচ্চাটা ঘুম থেকে উঠে এসছে, তার ক্যারেক্টার তখন সেইভাবে করছে না, ঘুম থেকে উঠে এসে সে চুপ করে বসে আছে। আপনি তখন ওই আধ ঘন্টা 1 ঘন্টায় বাচ্চাটাকে বিচার করে কোনো কোয়ালিটি বুঝতে পারবেন না। আপনাকে সবসময় ট্রাস্টেবল ব্রিডারের কাছে যেতে হবে যে কিনা বাচ্চা সারাক্ষণ দেখছে, আর তার উপর একটা বিশ্বাস রাখতে হবে। আর তারপরে নিজে দেখার জন্য আপনাকে নিজেকে স্টাডি করতে হবে ব্রিড স্ট্যান্ডার্ড। আজকে একটা গোল্ডেন রিট্রিভারের কী দরকার, একটা ল্যাবরেটরের কী হওয়া উচিত, সেগুলো আপনারা দেখে নিলে নিজেরা আপনার গেলে কিছুটা অন্তত আইডিয়া পাবেন। কখনোই কোনো পেট মার্কেট বা ব্রোকারের থ্রুতে যাবেন না। যেখানেই যাবেন আপনি মাকে দেখবেন, বাবাকে দেখতে চাইবেন, বাবার সম্পর্কে জানবেন, আর তারপরে তার পেডিগ্রিটা জানতে চাইবেন। দেখবেন সে ক্লোজ লাইন ব্রিড কিনা। ইনব্রিড যাতে একদমই না হয়। লাইন ব্রিড ঠিক আছে, কিন্তু ইনব্রিড যাতে একদমই না হয়। আউটক্রস যদি হয়, আউটক্রসের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ হতে পারে। ধরুন মায়ের একরকম টাইপ, বাবার আরেক রকম টাইপ। সেখানে দুটো যদি ব্রিডিং হয়, নতুন টাইপের একটা কিছু হতে পারে, যেটা মায়ের মতনও দেখতে না, বাবার মতনও হয়তো দেখতে না, ডিফারেন্ট টাইপের দেখতে। গোল্ডেন রিট্রিভারের বাচ্চার ক্ষেত্রে বা ল্যাব্রাডরের বাচ্চার ক্ষেত্রে সবসময় দেখবেন তারা যেন হ্যাপি হয়। আপনি গিয়ে দেখলেন লেজ নেড়ে আপনার কাছে আসছে, তারা অ্যাক্টিভ হয়, তাদের পেছনের পা যেন ঠিক থাকে, মানে স্ট্রেট থাকে, পেছনের পায়ের অ্যাঙ্গুলেশন ঠিক আছে, পা বেঁকানা, তাদের চোখ ঠিক আছে, চোখে কোনো ইনফেকশান নেই, কান পরিষ্কার আছে, বোনস ঠিক আছে, কোটে কোনো ইনফেকশান নেই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টিক্সটাকেও দেখতে হবে, টিক্স আছে কিনা, কারণ এখন এখানে বেবেশিয়া হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ, যেটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে টিক ফিভার থেকে।
একবার একটা কুকুরকে হলে তার লাইফ নষ্ট করে দিচ্ছে পুরো কুকুরটা। সেই জিনিসটা চেষ্টা করবেন যে খোঁজ নিয়ে যাতে ওইখানে কোনো ডিজিজটা না থাকে। আর বাচ্চার ক্ষেত্রে দেখুন, মুখে তো বলে আপনাকে স্ট্যান্ডার্ডটা বলা যাবে না। ল্যাব্রাডরের ক্ষেত্রে মানে বা গোল্ডেনের ক্ষেত্রে দেখবেন তারা যাতে টেল ওয়েট করে তারা হ্যাপি হয়, খুব শাই না হয় যে লোককে দেখে ভয় পাচ্ছে বা এরকম না হয়। কারণ গোল্ডেন ল্যাব্রাডর শাই হওয়াটা একদমই উচিত না। দুজনেই ব্রিডেবল হবে, মানে আপনার থেকে শুনবে, আপনার থেকে জানতে চাইবে, আপনার সঙ্গে খেলবে, কখনোই মানুষকে ভয় পাবে না। তারা খুব ফ্রেন্ডলি নেচারের হবে, সেই জিনিসটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। আর শোয়ের জন্য যদি দেখতে চান, শোয়ের জন্য দেখুন একটা 1.5-2 মাসের বাচ্চাকে আপনি মানে সে বড় হয়ে এক্স্যাক্টলি কী হবে আপনি কখনোই বুঝতে পারবেন না। একটা ব্রিডার আপনাকে ভালো বাচ্চা দিতে পারে, কিন্তু তাকে তৈরি করার দায়িত্বটা কিন্তু ওনারের থাকে। আপনি একটা ব্রিডারের থেকে একটা দাম দিয়ে বাচ্চা কিনলেন, তারপরে সেটাকে আপনি মেনটেন করলেন না, পা বেঁকে গেল, দাঁত নষ্ট হয়ে গেল চিবিয়ে, সেটা কিন্তু ব্রিডারের কোনো ফল্ট না সেখানে। তো এখানে দাদা আমি একটু আর একটু ডিপ জানতে চাইছি যে এটা কি এরমভাবে ক্ল্যারিফাই করা যায় যে একটা প্রসেস হচ্ছে যে ব্রিডার আইডেন্টিফিকেশন, যার কাছ থেকে আপনি ফেনোটাইপ বা জেনোটাইপটা বুঝতে পারবেন যে কামিং ডেজে কি আসবে, তার স্ট্যান্ডার্ড এবং তার ব্রিডিং স্ট্যান্ডার্ড এবং তার বাবা মাকে দেখে। আর একটা পার্ট হচ্ছে আপনি যে পাপ্পিটাকে সিলেক্ট করছেন সেই পাপ্পিটাকে কিভাবে সিলেক্ট করবেন। তো আমি এই দুটো ভাগে এই টোটাল ডিসকাশনটা আপনি যেটা করলেন আমার মনে হয় যদি মানুষ বোঝে হ্যাঁ, তাহলে আমার মনে হয় তাদের ক্ষেত্রে বুঝতে দেখুন একটা বেশি সুবিধা অনেকেরই হবে। ধারণা থাকে, অনেকেই বাচ্চা নেওয়ার সময় আসে যে কটা বাচ্চা হয়েছিল, ধরুন 5টা 6টা, এটা কি ফার্স্ট বাচ্চা, মানে ফার্স্ট বাচ্চাটা হলে ভালো বাচ্চা, এরকম কোনো ব্যাপারই না। অনেক সময় একটা লিটারে ছোট বাচ্চা পরে টার্ন ওভার করে অনেক ভালো হয়ে যায়। এবার দেখুন অনেকগুলো বাচ্চার মধ্যে ধরুন আপনি মানে বেস্ট বাচ্চা চুজ করতে চান, একটা তো হেলথ আপনি দেখলেই বুঝতে পারবেন, একটা কনফার্মেশন যেটা আপনি বললাম যে আপনি স্টাডি না করলে আপনাকে তো বলে বোঝানো যাবে না যে অ্যাঙ্গুলেশন এরকম হওয়া উচিত বা এরকম হেড হওয়া উচিত, যখন মুভ করছে টেল ক্যারেজটা কিরকম করছে, একদম উপর দিকে টেল তুলে ক্যারি করছে কিনা, কারণ গোল্ডেন ল্যাবরেটর দুটো কখনোই তাই হবে না। হ্যাঁ, সেগুলোকে আপনাকে ব্রিড স্ট্যান্ডার্ডটা দেখতে হবে যে সে যাতে লেভেল টেলটা লেভেল রাখে, এই ব্যাপারগুলো তারপরে আপনি কম্পেয়ার করে বুঝতে পারবেন যে গোল্ডেন বা ল্যাবের হেড কখনোই ছুচলো সরু এরকম টাইপের হবে না। তারা একটা গানডগ রিট্রিভার, তা কোনো ব্রিড নেওয়ার ক্ষেত্রে আপনার তার ওয়ার্কিং এবিলিটিটা আপনাকে জানতে, তার ওয়ার্কিং এর কি কাজ, এই ব্রিডটার কাজ কি, সেই জিনিসটাকে মনে রাখতে হবে, যেটা শোয়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট। যদি স্পেশালিস্ট জাজ আসে সে সবসময় ফার্স্টে সেটা দেখে যে একটা গোল্ডেন যদি সে রিট্রিভার যদি হয়, সে একটা বড় পাখিকে রিট্রিভ করতে পারে, সে ধরতে পারে, তাদের যেন কোট টেক্সচার ভালো হয়। এক্সেসিভ লম্বা কোট রিট্রিভারের ক্ষেত্রে প্রবলেম, কারণ তারা যদি সাঁতার কাটে, তারা যদি জঙ্গলে কাজ করে, সেখানে লম্বা কোট তাদেরকে তাদের নিজেদের মুভমেন্টকে হার্ম করবে, ওয়ার্কিং এবিলিটিটা হ্যাঁ কমিয়ে দেয়। কমিয়ে দেবে। ওদের ইনার কোটটা দরকার, যেখানে কিনা ওদের যে কোনো ওয়েদারে, গরমকালে তাদের স্কিনকে ঠান্ডা রাখে বডিকে, আবার শীতকালে গাটাকে গরম রাখে। কখনোই কোনো কুকুরকে শেভ করবেন না, আমি এই কথার পরিপ্রেক্ষিতে বলছি। অনেকেই আছে গরমকালে কুকুরের গরম লাগছে বলে পুরো লোমটাকে সে ট্রিমার দিয়ে কেটে দেয়, এটা খুব খারাপ তাদের জন্য, কারণ এটা তৈরি করা হয়েছে তাদের কোট তাদেরকে সেভ করার জন্য। তাদের ইনার কোট, তাদের আউটার কোট তাদের হিট থেকে যেমন রক্ষা করে, ঠান্ডার থেকেও রক্ষা করে। আর এই হোপ আপনারা যারা দেখছেন এবং সব থেকে বড় কথা যারা শো পার্সপেক্টিভ বা শো মেন্টালিটিতে হয়, আমি শিওর কি আপনারা পড়াশোনা করবেন তারপরে এগোবেন, নাহলে আপনিই বুঝতে পারবেন না যে আপনি অ্যাপিয়ার কিভাবে করবেন শোয়ের জন্য বা কী কী জিনিস আপনাকে নিজেকে রেডি করতে হবে। নেক্সট একটা এর সাথেই রিলেটেড দাদা, যারা শোয়ের জন্য ভাবছে তাদের কাছে একটা বেসিক কনসার্ন অনেক ক্ষেত্রে থাকে যে আমি জানি না যে আমার একটা শো কোয়ালিটির ডগ নিতে গেলে কত টাকা খরচ হতে পারে। কারণ আমরা ভাবি যে আমরা শো করব, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমরা একটা গোল্ডেন রিট্রিভারের জন্য 15,000 টাকা বা 10,000 টাকা বাজেট ধরে রেখেছি। একটা বাংলা কথা আছে যে যেরকম গুড় ঢালবে সেরকম মিষ্টি হবে, কিন্তু অনেক ক্ষেত্রে গুড় ঢেলেও মিষ্টি হয় না। তো সেই জন্য বলবো যে আপনাকে যে আপনি যদি একটা পার্সপেক্টিভ বলে দেন যাতে মানুষ বুঝতে পারে যে না আমি সেই টাকাটা নিজের কাছে আনি, দেন আমি ভাববো। দেখুন, শো করতে গেলে কীরকম পয়সার মানে কীরকম বাজেট রাখতে হবে এটা বলা খুব মুশকিল। এটা ব্রিডার টু ব্রিডার ডিপেন্ড করে, প্লাস ব্লাড লাইনের ওপর ডিপেন্ড করে। যদি কোনো ব্রিডার বাইরের থেকে স্টার্ট নেয় বা আমি অন্য কোনো ডগের স্টার্ট নিচ্ছি, তার স্টার্ট ফি দিতে হয়, তারপরে সেই বাচ্চার রেয়ারিং। একটা কুকুরের হেলথ তখনই ভালো হয় যখন সে ভালো ফুড খায়, ভালো এক্সারসাইজে থাকে। এবার কেউ যদি ধরুন ভাত খাইয়ে বাচ্চা বড় করে, আর কেউ একটা মেনটেনেন্স ফুড খাইয়ে বড় করে, আর কেউ প্রিমিয়াম ফুড খাইয়ে বড় করে, তিনটের মধ্যে খরচা কিন্তু 3 রকমের ডিফারেন্স হবে। যে 15,000 টাকায় বাচ্চা দিচ্ছে সে কিন্তু কখনোই প্রিমিয়াম ফুড খাইয়ে লিটার রেয়ারিং করছে না, বা তার মাও সেই প্রিমিয়াম ফুড খায়নি। সে হয়তো সেই সেরিল্যাক বা ভাত খেয়েই বাচ্চা বড় হয়েছে। তার মা তার বাবা সেই বাচ্চাকে যদি কোনো ব্রিডার ভালোভাবে মেনটেন করতে যায়, সেটা এক্সপেন্সিভ হয়। এখন যা খাবারের ব্যাগের যা এক্সপেন্স, সেখানে এক্সপেন্সিভ হবেই। কোনো ভালো ব্রিডার আপনার
50 ডেজ বা 55 ডেজ নিচে বাচ্চা দেয় না, খুব তাড়াতাড়ি দিলেও ম্যাক্সিমাম 45 ডেজ। ভ্যাকসিন করা বাচ্চা কোনো ভালো ব্রিডার ভ্যাকসিন ছাড়া দেয় না। তাকে ভ্যাকসিন করা, মা বাবার খাবার দিয়ে যে মেনটেন করেছে, প্লাস বাচ্চাটাকে যে মেনটেন করেছে, কখনোই কম পয়সায় বাচ্চা দিতে পারবে না। দেখুন অনেক ব্রিডার আছে যারা ডগ ইম্পোর্ট করছে, যাদের কাছে ফিমেল আছে, তারা বাইরে স্টার্ট দিচ্ছে না, সেই ডগের বাচ্চা আপনি বাইরের থেকে পাবেন না। তখন সেই ডগের বাচ্চা যদি আপনি নিতে চান, যদি সে টপ উইনিং ডগ হয় বা খুব ভালো কোয়ালিটির ডগ হয়, সেক্ষেত্রে সেই ডগের বাচ্চা একটুখানি এক্সপেন্সিভ হয়ে যায়। আমি এটা বলবো না যে ভালো বাচ্চা পেতে গেলে সবসময় এক্সপেন্সিভ হয়ে যাবে, কোনোভাবে অন্য কোনো সোর্সে আপনি যান, হয়তো কিছুটা আপনার কমের মধ্যে হয়ে যেতে পারে, বাট আপনি কখনোই এক্সপেক্ট করবেন না যে একটা টপ কোয়ালিটি বাচ্চা 15,000 টাকায় বা 10,000 টাকায়ও দিতে পারবে। সেক্ষেত্রে একটা মোটামুটি কোনো যে বাজেট তার দেখুন এখন মিনিমাম তো যা অবস্থা, তাতে আমার তো মনে হয় 30,000 টাকার নিচে কখনোই একটা স্ট্যান্ডার্ড বাচ্চা হবে না, ভালো হ্যাঁ। ব্রিডারের থেকে কখনোই শেষ পাবে না। এবার 30-এর ওপরে ম্যাক্সিমাম অনেক হতে পারে, 70-80 হাজার টাকা হতে পারে, তার থেকে বেশি হতে পারে, বেশি ব্রিড হতে টু পারে। ব্রিড ভ্যারি করছে সেটা। ডিপেন্ড করছে তার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ। আরও বলছি ডিপেন্ড করছে তার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই, বাচ্চা নিতে গেলে কখনোই এটা ভাববেন না যে কোনো ব্রিডার যদি একটা বেস্টিনশো কুকুরকে ইউজ করে থাকে, স্টার্ট নিয়ে থাকে, এবার সেই ক্ষেত্রে সেই বাচ্চা ভালো হবে, আরেকটা লিটার ধরুন তার আছে কোনো কোনো শো না করা ভালো ডগের বাচ্চা, সেই বাচ্চা খারাপ হবে। ভালো ব্লাড লাইন, ভালো কনফার্মেশন দেখে নেবেন, টাইটেলটা নট নেসেসারি। আজকে কোনো কান্ট্রিতে শো হয়নি বা কোনো শোয়ে অ্যাটেন্ড করেনি, এরকম অনেক ভালো কুকুর আছে যারা কিনা অনেক চ্যাম্পিয়ন প্রডিউস করেছে। প্রডিউস আর শো কিন্তু টোটাল দুটো ডিফারেন্ট different, ব্যাপার। একদম তাই। একটা বিহেভিয়ার যেটাকে আপনাকে তৈরি করতে হবে, আর একটা হচ্ছে তার মধ্যে কি আছে দুটার। আবারও বলছি, শোয়ের মাঠে রেজাল্ট ডিপেন্ড করে শোয়ের মাঠে সেদিনকে কে কে ছিল। দাদা যেটা বললেন সে তার সাথে যুক্ত করছি যে অনেক সময়তে আপনারা অনেক ভালো ব্রিডারের ইনফরমেশন পেতে পারেন। তো সবসময় আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য বা আলোচনা করার উদ্দেশ্য এটাই যে আপনারা দেখে বুঝে তারপরে নিন, তাড়াহুড়ো করবেন না। কারণ এই হোপ আপনারা যারা দেখছেন, এবং সবথেকে বড় কথা যারা শো পার্সপেক্টিভ বা শো মেন্টালিটিতে হয়, আমি শিওর কি আপনারা পড়াশোনা করবেন তারপরে এগোবেন, নাহলে আপনিই বুঝতে পারবেন না যে আপনি অ্যাপিয়ার কীভাবে করবেন শোয়ের জন্য, বা কী কী জিনিস আপনাকে নিজেকে রেডি করতে হবে। তো আপনারা যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ক্ল্যারিটি এসছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানান যে ডিসকাশনটা কেমন লাগলো। আর এর সাথেই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, কারণ এটাই আপনাদের কোনো পয়সা লাগে না, কিন্তু আমি এবং আমার এন্টায়ার টিম আমরা খুব এন্থু পাই নতুন নতুন ভিডিও করার জন্য, নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য। তো টিল দেন ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।